হ্যালো, ওয়েলকাম গাইস। তাহলে আগের দিন আমরা উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ চ্যাপ্টার অক্সিন অবধি ডিসকাস করা হয়েছিল আগের ভিডিওতে। তো নেক্সট যে টপিক সম্পর্কে আমরা পড়ব সেটা হচ্ছে আর একটা ফাইটো হরমোন, যাকে বলা হয় জিব্রেলিন। জিব্রেলিন সম্পর্কে আমরা এবার ডিসকাস করব। তো প্রথমতই বলি যে এই হরমোনটা সম্পর্কে ফার্স্ট ডিসক্রাইব হয়েছে জাপানে। সেখানকার ধান গাছে একটা ছত্রাক যার নাম হচ্ছে, তোমরা শুনে থাকবে আগে, যেহেতু এগুলো আগে ছিল, জিব্রেলা ফুজিকোরুই বলে একটা ছত্রাকের আক্রমণে ধান গাছের পরমধ্যগুলো ভীষণভাবে লম্বা হয়ে যেত এবং তাতে ধান ভালো হতো না। তো এই ছত্রাকের ফলে এই ধান গাছের যে ডিজিজটা হতো, ওখানকার জাপানের ভাষায় সেটাকে ব্যাকেনি রোগ বলতো। এই ব্যাকেনি ডিজিজ বলা হতো। এবং এই ডিজিজটা সম্পর্কে সায়েন্টিস্টরা রিসার্চ করেছে বৈজ্ঞানিক কুরোশোয়া বলে একজন সায়েন্টিস্ট ফার্স্ট এই হরমোনটা আবিষ্কার করেছিল। যে ছত্রাকটা অ্যাকচুয়ালি সেখানে জিব্রেলিক অ্যাসিড সিনথেসিস করার ফলে সেখানে ধান গাছটা খুবই লম্বা হয়ে যাচ্ছে। বৈজ্ঞানিক সায়েন্টিস্ট ওয়াবুতা ও সুমুকি 1938-এ প্রথম এই যে জিব্রেলা ফুজিকোরুই ছত্রাকের আক্রমণে যে ব্যাকেনি রোগটা হতো তার কারণ অনুসন্ধান করতে গিয়ে প্রথম এই জিব্রেলিক অ্যাসিড নামটি দেয়, জিব্রেলিন হরমোন নামটি দেয়। ঠিক আছে, কুরোশোয়া প্রথম এটা আবিষ্কার করেন এবং বৈজ্ঞানিক ওয়াবুতা ও সুমুকি এটার নাম দেন প্রথম জিব্রেলিক অ্যাসিড। এবার আসি এর উদ্ভিদের শারীরবৃত্তীয় ফাংশন, উদ্ভিদে এর কি ফাংশন করে। প্রথমেই বলি যে উদ্ভিদে এটা যে ফাংশন করে সেটা হচ্ছে সিড জার্মিনেশনে সাহায্য করে, মানে কি বীজের অঙ্কুরোদ্গম। বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। প্রথমেই বলি আমাদের যে বীজগুলো আমরা মাঠে ছড়াই, ধরো ছোলা বা ডাল, যখন আমরা ফাইলে রাখি তখন কিন্তু তার থেকে কোনো অঙ্কুরোদ্গম হয় না। কিন্তু যখনই সেটা আমরা মাঠে ছড়িয়ে দিই, আলো, জল আর বাতাস এই তিনটে যদি পায়, তখনই সেই বীজ থেকে অঙ্কুর বের হওয়া শুরু হয়, ভ্রূণমুকুল ও ভ্রূণমূল বের হওয়া শুরু হয় এবং গাছ তৈরি হতে শুরু করে। তো এটা মনে রাখতে হবে, বীজে যখন কিন্তু এই আলো, বাতাস, জল এই তিনটে কন্ডিশন স্যাটিসফাইড করবে, তাতে কিন্তু এই জিব্রেলিক অ্যাসিড সিনথেসিস হবে। জিব্রেলিক অ্যাসিডের 125টা প্রকারভেদ আছে, তার মধ্যে জিব্রেলিক অ্যাসিড 1 এবং জিব্রেলিক অ্যাসিড 3 এই দুটো হচ্ছে মোস্ট ফাংশনাল। তো এইটা সিনথেসিস হওয়ার ফলে বীজের অঙ্কুরোদ্গমকে দ্রুত ঘটতে শুরু করে। 2 নম্বর উদ্ভিদের ফাংশন হচ্ছে কাণ্ডের বৃদ্ধি। ঘটাতে সাহায্য করে। এটা দেখা গেছে যে উদ্ভিদের ছোট কাণ্ডগুলোকে বড় করতে জিব্রেলিক অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এই জিব্রেলিক অ্যাসিড সিনথেসিস হয় গাছের বিভিন্ন জিন থেকে। জিব্রেলিক 1, জিব্রেলিক 2, জিব্রেলিক 3 এইগুলো গাছে অবস্থিত
তার জিন থেকে তৈরি হয়। এবারে দেখা গেছে ভুট্টা গাছে অনেক সময় কি হয়, লম্বা হয় না, বেঁটে হয়, মানে বামন ভুট্টা গাছ হয়, এবং ভুট্টা গাছের পাতাগুলো অতিরিক্ত পরিমাণে তখন অল্প জায়গার মধ্যে পাতাগুলো গোল হয়ে গোলাপের পাপড়ির মতন ধারণ করে। তখন তাকে রোজেট উদ্ভিদ বলা হয়। তখন তাকে রোজেট উদ্ভিদ বলা হয়। ঠিক আছে, মানে ভুট্টা গাছের পাতাগুলো গোলাপের পাপড়ির ন্যায় অল্প জায়গার মধ্যে অসংখ্য পাতা হওয়ার ফলে গোলাপের পাপড়ির ন্যায় আকৃতি ধারণ করে, কে রোজেট উদ্ভিদ বলে। এবং সেটা রিসার্চ করে জানা গেছে যে জিব্রেলিক অ্যাসিড বা জিব্রেলিন হরমোন তৈরি হয় যে জিন থেকে, সেই জিন মিউটেশন হওয়ার ফলে, মিউটেশন কি জিনিস, ফল্ট হয়ে যাওয়া, জিনটা অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া, মিউটেশন হওয়ার ফলে এই জিব্রেলিক অ্যাসিড ওই গাছের মধ্যে ঠিকঠাক সিনথেসিস হতে পারে না, তার ফলেই ভুট্টা গাছের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এবং রোজেট উদ্ভিদে পরিণত হয়। আবার দেখা গেছে, এটা নেক্সটে পড়াবো আমি, দীর্ঘদিবা কি উদ্ভিদ কি, হর্ষদিবা উদ্ভিদ কি। দীর্ঘদিবা উদ্ভিদ হচ্ছে যাদের একটা নির্দিষ্ট সময়কালের থেকে বেশি আলো পড়লে তবেই সেই উদ্ভিদে ফুল ফুটবে, তাদেরকে দীর্ঘদিবা উদ্ভিদ বলা হয়। আর হর্ষদিবা হচ্ছে যাদের নির্দিষ্ট যে সময়কাল এভারেজলি লাগে উদ্ভিদের ফুল ফুটতে, তার থেকে কম আলো দরকার লাগে। তো এবার গাছের ভাগ আছে, যাদের দীর্ঘদিবা উদ্ভিদে ফুল ফুটবে তাদেরকে বেশি আলোতেই রাখতে হবে, যেরকম গরমকালে যেসব ফুলগুলো ফোটে। যারা শীতকালে সাধারণত ফুল দেয় তারা হচ্ছে হর্ষদিবা উদ্ভিদ। এবার দীর্ঘদিবা উদ্ভিদকে যদি আমি হর্ষদিবা উদ্ভিদের আলোককালে রাখি তাহলে কিন্তু সে ফুল ফুটবে না, সেই গাছে ফুল দেবে না। তো এরকম গাছকে, দীর্ঘদিবা উদ্ভিদকে আমি হর্ষদিবাতে রেখে দেখলাম তাতে ফুল ফুটলো না। এবারে কি করলাম, হর্ষদিবাতে রেখে দীর্ঘদিবা গাছকে আমি হর্ষদিবাতে রেখে আমি যদি জিব্রেলিক অ্যাসিড স্প্রে করে দেই তখন দেখছি তাতে ফুল ফুটছে। তো এরকমভাবে দীর্ঘদিবা উদ্ভিদকে হর্ষদিবাতে রেখেও জিব্রেলিক অ্যাসিড স্প্রে করে কিন্তু আমরা ফুল ফোটাতে পারি, এবং এই ঘটনাকে বলে হচ্ছে বোল্টিং। এই ঘটনাকে বলে হচ্ছে বোল্টিং। 3 নম্বর ফাংশন হচ্ছে বাসন্তীকরণে সাহায্য করে। বাসন্তীকরণে হেল্প করে কে, জিব্রেলিক অ্যাসিড। বাসন্তীকরণ জিনিসটা কি? বাসন্তীকরণ মানে হচ্ছে ভার্নালাইজেশন, ইংলিশে বলে, এর মানে হচ্ছে পুষ্প ফোটানো, ফুল ফোটানো। তোমরা বাড়িতে বাসন্তীকরণ জিনিসটা কি ডিটেলসে আমি পড়াবো, সিলেবাসে এটা আছে, তো তখন আমি ডিটেলসে বলবো। এখন শুধু একটুকু আমি বলে রাখি যে তোমরা বাড়িতে দেখে থাকবে যে ধান মাঠে ছড়ানোর আগে ভিজে চট চাপা দিয়ে তাকে 1 দিন বা 2 দিনের জন্য সিঁড়ির তলায় রেখে দেওয়া হয় বা ঠান্ডা ঘরে রেখে দেওয়া হয়। এর কারণ কি? এর কারণ হিসেবে বলা হচ্ছে যে যদি বীজকে রোপণ করার আগে, মানে বীজকে মাঠে ছড়ানোর আগে যদি তাকে ঠান্ডা জায়গায় 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা জায়গায় যদি তাকে রেখে নিম্ন তাপমাত্রায় কিছুদিন রেখে তারপরে গিয়ে যদি আমি মাঠে বীজ ছড়াই, তাহলে সেই ধান গাছে যদি আমি ওই ঠান্ডা তাপমাত্রায় না রাখতাম তাহলে দেখতাম ওই ধান গাছে হয়তো ফুল ফুটতে 2 মাস টাইম লাগতো, ধান বড় হবে তারপরে ফুল ফুটবে। কিন্তু যদি আমি ঠান্ডা তাপমাত্রায় রেখে এবং ধানকে তারপরে মাঠে ছড়িয়ে দিই, সেই ধান থেকে যে গাছ হবে তাতে দেখা যাচ্ছে 1 মাসের মধ্যে ফুল ফুটবে। তো এই জিনিসটাকে বলা হয় বাসন্তীকরণ বা ভার্নালাইজেশন। এটা কি হয়, অ্যাকচুয়ালি বীজের অঙ্কুরে জিব্রেলিক অ্যাসিড সিনথেসিস হয়। তো এই বাসন্তীকরণে সাহায্য করে হচ্ছে জিব্রেলিক অ্যাসিড বা জিব্রেলিন হরমোন। তাহলে কি বললাম, যে কোনো বীজকে মাঠে ছড়াবার আগে তাকে কিছুদিন ঠান্ডা নিম্ন তাপমাত্রায় 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে তারপরে ছড়ালে সেই গাছের পুষ্প আসতে কম সময় লাগে, মানে দ্রুত পুষ্প চলে আসে, ফলে দ্রুত আমরা ফল পেয়ে যাব। একে বলা হচ্ছে বাসন্তীকরণ। তাছাড়াও অক্সিনের মতন পার্থেনোকার্পিতে সাহায্য করে, মানে বীজবিহীন ফল তৈরিতে সাহায্য করে। পার্থেনোকার্পি জিনিস আগে কি বলেছে, সেটাতে জিব্রেলিক অ্যাসিড স্প্রে করেও এর উপকারিতা পাওয়া গেছে।
5 নম্বর হচ্ছে ফুল ও ফল উৎপাদনে জিব্রেলিক অ্যাসিডের ভূমিকা আছে। মানে ফুল ও ফল দ্রুত উৎপাদন করতে জিব্রেলিক অ্যাসিড ফার্মাররা ইউজ করে থাকে। ওকে, তাহলে এখান থেকে জিব্রেলিন হরমোন থেকে যে বিষয়গুলো তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়বে সেটা হচ্ছে জিব্রেলিক হরমোনটা প্রথম কোথায় পাওয়া গেছিল, ব্যাকিনি রোগটা কি, জিব্রেলা ফুজুগুড়ি ছত্রাকের আক্রমণের ফলে যে রোগটা হতো সেটা ব্যাকিনি রোগ, এবং তাতে বৈজ্ঞানিক কুরোশোয়া প্রথম এই হরমোনটা আবিষ্কার করেন, কিন্তু নাম প্রথম দেয় হচ্ছে ওয়াবুতা সুমুকি 1938-এ। এবং এখান থেকে ছোট ছোট কোশ্চেন আছে, রোজেট উদ্ভিদ কি, বোল্টিং কি জিনিস, এই কোশ্চেনগুলো আসে। তাছাড়া এমনি তো ন্যাচারালি জেনারেল কোশ্চেন তো আসবেই, যে উদ্ভিদে শারীরবৃত্তীয় কাজ লেখো জিব্রেলিন হরমোনের, তখন এই 5-6টা পয়েন্টে ডিসক্রাইব করে এগুলো বলতে হবে। ওকে, নেক্সট যে ফাইটো হরমোন সম্পর্কে পড়তে হবে সেটা হচ্ছে তাকে বলা হয়, নেক্সট যে ফাইটো হরমোন সেটাকে বলা হয় সাইটোকাইনিন। কাইনেটিন বলেও এই হরমোনের নাম আছে। তো এই যে সাইটোকাইনিন, এটা প্রথম ডিসক্রাইব করেন বৈজ্ঞানিক মিলার এবং তার আর যারা সাথী ছিল 1955-এ। তো ইনি হচ্ছে তামাক গাছের পাতায় প্রথমে সাইটোকাইনিন হরমোনের উৎস খুঁজে পান। তো যেটা বলার সেটা হচ্ছে সাইটো কথাটা এসছে হচ্ছে সাইটোপ্লাজম থেকে, কাইনিন মানে হচ্ছে সিনথেসিস করে, বাড়ায়। তো এটা সাইটোপ্লাজমকে ডিভিশন করে, মানে সেলের যে সাইটোপ্লাজম সেটাকে ডিভিশন করে কোষের সংখ্যা বাড়াতে সাহায্য করে। মানে সেল ডিভিশন এটা অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করে, বাড়ায় সেল ডিভিশনকে। তো সেই জন্যে যদি আমরা প্লান্টের যে ফাংশন, ফিজিওলজিক্যাল যে রোল এই হরমোনের, সেটা যদি দেখি, প্রথমেই আসবে হচ্ছে সেল ডিভিশন। তো কোষ বিভাজনে এই হরমোন একটা মারাত্মক ভূমিকা অবলম্বন করে। তো সাইটোকাইনিন হরমোনের প্রভাবে ডিএনএ সংশ্লেষ এবং মাইটোসিস এই প্রক্রিয়ার হার বৃদ্ধি পায়। তো এগুলো ক্লাস 12-এ তোমরা আস্তে আস্তে জানবে, যেখানে ডিএনএ সংশ্লেষ কি, মানে ডিএনএ রেপ্লিকেশন কি জিনিস, এবং কোষ বিভাজনটা এই বছরেই আছে, সেটাও ডিটেলস পড়াবো যখন সেল ইউনিট পড়াবো। তো সেখানে তোমরা দেখতে পাবে যে সেল ডিভিশনের যাবতীয় কিছু, এবং সেখানে কত প্রকারের প্রোটিন লাগে, ডিএনএ সেখানে কি ভূমিকা। তো এইগুলো সবগুলোতেই এই সাইটোকাইনিন হরমোনের একটা রোল আছে, পজিটিভ রোল আছে, যেটা সেল ডিভিশনকে দ্রুত ঘটিয়ে বৃদ্ধিতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে প্রোটিন সিনথেসিসে সাহায্য করে, মানে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। সাইটোকাইনিন হরমোনের প্রভাবে অ্যাকচুয়ালি ডিএনএ যেসবগুলো জিন আছে যেখান থেকে প্রোটিন তৈরি হয়, তো এর দরকারি প্রোটিনগুলো সংশ্লেষের হার বৃদ্ধি পায়, যাতে কোষের ভেতরে মেটাবলিক অ্যাক্টিভিটি বৃদ্ধি পায় এবং কোষ দ্রুত হারে বিভাজন হয়। তো প্রোটিন সংশ্লেষের পরিমাণ এই হরমোনের প্রভাবে উদ্ভিদে বাড়তে থাকে। 3 নম্বর হচ্ছে কোষের আয়তন বৃদ্ধি পায়, মানে সেল ভলিউম বেড়ে যায়। ঠিক আছে, তো কোষের আয়তন বৃদ্ধি এই হরমোনের প্রভাবে হয়। যদি আমরা গাছের পাতাকে নিয়ে গোল করে কাটি, মানে একটা যন্ত্র আছে যেরকম ঠিক পেপার কাটিং হয় সেরকম ধরনেরই, তার ভেতর পাতাগুলো দিয়ে যন্ত্রটা চাপলে গোল গোল চাকতি আকারে পাতা থেকে বেরোবে, পাতাগুলো কেটে কেটে গোল চাকতির মতন হয়ে যাবে, তাকে লিপ ডিস্ক বলা হয়। তো এই লিপ ডিস্কগুলো সাইটোকাইনিন দ্রবণে, মানে গোল পাতার চাকতি সাইটোকাইনিন দ্রবণে ডুবিয়ে রেখে দেখা গেছে যে ওই পাতাতে অবস্থিত সেলগুলোর ভলিউম ইনক্রিজ করে বেড়ে গেছে, মানে কোষের আয়তন বেড়ে যায়। এবং এরপরে 4th নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা ফাংশন, সেটা হচ্ছে ডিলে অফ সেন্সেশনস, মানে বার্ধক্যে বিলম্ব ঘটায়। তো বার্ধক্যের বিলম্বতা।
তো এখানে তোমাদের জানতে হবে এখানে অ্যাকচুয়ালি কী করে। সেটা হচ্ছে বৈজ্ঞানিক রিচমন্ড ও ল্যাং, দুজন বিজ্ঞানী রিচমন্ড ও ল্যাং 1957-এ তারা একটা গাছ, তার নাম হচ্ছে জ্যান্থিয়াম বলে একটা গাছ, তার পাতা নিয়ে, জ্যান্থিয়াম গাছের দুটো পাতা নিয়েছে। তো একটা গ্লাসে প্লেন জল রেখেছে, সিম্পল H2O, আর একটা গ্লাসে এই সাইটোকাইনিন হরমোন মিশ্রিত জল রেখেছে। তো সাইটোকাইনিন হরমোনের দুবনেও একটা পাতা দেওয়া হলো, আর যেটাতে প্লেন জল রাখা হয়েছে তাতেও একটা পাতা দেওয়া হলো। দেখা গেল কিছুদিন যাওয়ার পরে যেটা প্লেন জলে যে পাতাটা রয়েছে সেটা দ্রুত পচন শুরু হয়ে পচে গেল, কিন্তু যেটা সাইটোকাইনিন হরমোনের দোপনে ডুবিয়ে রেখেছিল সেই পাতাটা কিন্তু অ্যাজ ইউজুয়াল সবুজ ইনট্যাক্টই আছে, কোনো পচন ধরেনি, মানে ক্লোরোফিল নষ্ট হয়ে যায়নি। তো এখানে রিচমন্ড ও ল্যাং এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে ক্লোরোফিলকে নষ্ট করার জন্য একটা উৎসেচক, ক্লোরোফিলকে নষ্ট করার জন্য দায়ী যে উৎসেচক তার নাম হচ্ছে ক্লোরোফাইলেজ। ক্লোরোফিলকে নষ্ট করার জন্য যে উৎসেচক তার নাম হচ্ছে ক্লোরোফাইলেজ। এই উৎসেচকের কার্যকারিতা এই সাইটোকাইনিন হরমোন ডিস্ট্রয় করে দেয়, নষ্ট করে দেয়। তার ফলে কি হয়, ক্লোরোফিলগুলো নষ্ট হয় না, তার জন্যে উদ্ভিদের বার্ধক্য আসতে দেরি। অ্যাকচুয়ালি আমরা কি দেখি, গাছে উদ্ভিদের পাতাগুলো যখনই ক্লোরোফিল নষ্ট হতে শুরু করে তখন হলুদ হয়ে যায়, হলুদ হয়ে গিয়ে সেগুলো ঝরে পড়ে। তো সেইটা হচ্ছে পাতাগুলোকে দীর্ঘদিন ধরে সতেজ রাখে, মানে ক্লোরোফিলগুলোকে সতেজ রাখে, ক্লোরোফিল সিনথেসিস হতে সাহায্য করে। ক্লোরোফিলকে নষ্ট করে যে উৎসেচক ক্লোরোফাইলেজ তাকে নষ্ট করে দেয়। তো এটাকে হচ্ছে রিচমন্ড ল্যাং প্রতিক্রিয়া বলা হয়, রিচমন্ড ল্যাং এফেক্ট একে বলা হয়। আলাদা করে কিন্তু কোশ্চেন আসে রিচমন্ড ল্যাং এফেক্ট কি। তো ঠিক এখান থেকে আরেকটা ফাংশন লিখে দেওয়া যায়, সেটা হচ্ছে ক্লোরোফিলের উৎপাদন। আমি বললামই যে ক্লোরোফিলকে নষ্ট করে এই উৎসেচকটা একে ডিস্ট্রয় করে দেয়, এই সাইটোকাইনিন হরমোন, তাহলে ক্লোরোফিলকে সিনথেসিস করতে সাহায্য করে। তো এখান থেকে আরেকটা আমরা ফাংশন লিখে দিতে পারি যে ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে, উৎপাদনে সাহায্য করে। 6 নম্বর কারণ হিসেবে তোমরা বলতে পারো যে পার্থেনোকার্পিতে এই হরমোন সাহায্য করে, তাছাড়া পুষ্প পরিস্ফুটনেও সাহায্য করে দেখা গেছে। পরিস্ফুটনেও সাহায্য করে। তো এরকম করে 5-6টা কাজ তোমরা এখান থেকে মুখস্থ করবে। তাহলে যেগুলো পড়ালাম, প্রথমে অক্সিন বলেছি, তারপরে জিব্রেলিক অ্যাসিড বা জিব্রেলিন হরমোন বলেছি, সাইটোকাইনিন হরমোন বলেছি। প্রত্যেকটা হরমোন কিন্তু গুরুত্ব দিয়ে তোমরা উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজগুলো এবং তার ভিতর থেকে যে শর্ট কোশ্চেনগুলো আমি জোর দিচ্ছি, যেরকম রিচমন্ড ল্যাং প্রতিক্রিয়া কি আলাদা করে আসে, কিন্তু বোল্টিং কি আলাদা করে আসে। কিন্তু এর আগে আমি বলেছি যে রোজেট উদ্ভিদ কি, এটাও কিন্তু আলাদা করে আসে। তো এইগুলো ছোট ছোট শর্ট কোশ্চেনগুলো তৈরি করবে। তাছাড়া যে ফাংশনগুলোই মেনলি আমি ভিডিওতে জোর দিচ্ছি, বই থেকে সেই ফাংশনগুলো দাগ দিয়ে নিয়ে ওই হরমোনের আন্ডারে সেগুলোকে মেমোরাইজ করবে তোমরা। থ্যাংক ইউ।